সরকারি সাদত কলেজের দর্শন বিভাগের ছাত্রছাত্রীদের স্বাগতম। আজকে আমি মাস্টার্সের একটি ক্লাস বাঙালির দর্শন সমকাল, আমাদের কোর্সের নাম বাঙালির দর্শন আধুনিক এবং সমকাল, এটির আমাদের নামটি। আমি পারভিন আক্তার, সহযোগী অধ্যাপক দর্শন বিভাগ। তোমাদের কোর্স কোড তোমরা জানো, আমি এটা আর বলছি না। আমাদের আজকে তোমাদের পাঠ্য আছে যে আধুনিক দার্শনিক, আধুনিক বাঙালি দার্শনিক রাজা রামমোহন রায়, তার জীবন, তার দর্শন আমরা পড়ব আজকে। আমরা এই রাজা রামমোহন রায়ের যে অধ্যায়টি আছে, আমরা তার এই অধ্যায়টিতে আমাদের বেশ অনেকগুলি অংশ আছে। আমরা আজকে এটার প্রথম অংশ পড়ছি। এই ক্লাসটি আমরা আরো দুটো বা একটি ক্লাসে আমরা এটা শেষ করব। আজকে আমরা প্রথম অংশ পড়ছি। রাজা রামমোহন রায়, তার জন্মসালটা 1772 এবং 1833 সালে তিনি মৃত্যুবরণ করেন। আমরা রাজা রামমোহন রায়, তার যে জন্ম তারিখ 22 মে 1772, তিনি পশ্চিমবঙ্গে হুগলি জেলার রাধানগর গ্রামে একটি সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। আমরা এটা পরে দেখছি। তো এখানে তার জন্ম বৃত্তান্তটি আছে, এখানে তার একটি ছবি আমরা দেখতে পাচ্ছি। রাজা রামমোহন রায়ের অবদান, রামমোহন রায় যে আমরা তার যে কথাগুলি, রাজা রামমোহন রায় একজন বাঙালি দার্শনিক, কিন্তু তার কথা আসলে আমাদের যেটা ভারতবর্ষের যে ইতিহাস, সেই ইতিহাস ঘাটলে যে কয়েকজন লোক বাঙালির দর্শনে নবজাগরণের জন্য যাদের নাম চলে আসছে, তাদের মধ্যে রাজা রামমোহন রায়ের নামটি সর্বপ্রথমে আসবে। তিনি হচ্ছেন শিক্ষা সংস্কারক, সমাজ সংস্কারক, ধর্ম সংস্কারক ইত্যাদি। তার বিরুদ্ধে যে তার সম্পর্কে সমস্ত কথাগুলি আসবে। এর সাথে সাথে যে আরো যে কেউ নাই এটা বলা যাবে না, কিন্তু সবার আগে তিনি ছিলেন। রাজা রামমোহন রায়, তাকে বলা হয় বাংলার নবজাগরণের জনক, আধুনিক ভারতের রূপকার, হিন্দু ধর্মের প্রধান সংস্কারক, মানবতাবাদের প্রধান দিশারি, সমাজ সংস্কারক, শিক্ষা সংস্কারক, রাজনৈতিক চেতনার প্রতিষ্ঠাতা, ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা, নারী পুরুষের সম অধিকারের পথ প্রদর্শক, প্রথম পথ প্রদর্শক, নারী মুক্তি আন্দোলনের পথ প্রদর্শক, সতীদাহ প্রথা বিলোপ, আমরা এটি পরে পড়ব, জাতিভেদ, বহু বিবাহ, বাল্য বিবাহ রহিতকরণ, কুসংস্কার, কুপ্রথা দূরীকরণ, ভারতের প্রথম সংবাদপত্রের প্রতিষ্ঠাতা। অর্থাৎ দেখো কতগুলি কথা তার আমরা বলছি, যে এই যে বাংলার নবজাগরণের জনক, যে ভারতবর্ষের ইতিহাসের যার নামটি প্রথম আসে, যিনি বাঙালি জাতিকে কুসংস্কার থেকে, কুপ্রথা থেকে, জাতিভেদ প্রথা থেকে, বিভিন্ন রকম মানে অন্ধকার থেকে জাগ্রত করেছিলেন, যিনি যে বলিষ্ঠ পুরুষ, যে বলিষ্ঠ মহিয়ান পুরুষ, তিনি হচ্ছেন রাজা রামমোহন রায়। এই রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেছিলেন হুগলি জেলার রাধানগর গ্রামে একটি সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে। তিনি ছোটকাল থেকে, যেহেতু তিনি খুব একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, সে সময় শিক্ষা ব্যবস্থা ছিল মূলত বাংলা এবং হিন্দি ভাষাতে তিনি লেখাপড়া শিখেছেন। কিন্তু একই সাথে অভিজাত শ্রেণী একটু বড় হয়ে গ্রাম্য পাঠশালার পরে তিনি চলে গেছেন পাটনাতে। সেখানে তিনি আরবি, ফার্সি, সংস্কৃত বিভিন্ন ভাষায় শিক্ষা নিয়েছিলেন। ফলে তিনি ছিলেন এত বেশি লেখাপড়ায় ভালো, খুব দ্রুত তিনি দক্ষতা অর্জন করেছিলেন এসব ভাষার উপরে। খুব ছোটবেলাতেই তিনি ভাষায় দক্ষতা অর্জন করেছিলেন এবং তিনি খুব ভালো ছাত্র ছিলেন, এবং তিনি এইসব লেখাপড়ার বিভিন্ন কিছুতে সম্পৃক্ত থাকতেন। যখন
1796 বা 97 সালে তিনি একটি বিভিন্ন যে টাকা পয়সা আদান প্রদানের জন্য একটি প্রতিষ্ঠানে তিনি যুক্ত ছিলেন। তারপরে তিনি 1804 সাল থেকে 1814 সাল পর্যন্ত ইস্ট বেঙ্গল এতে চাকরি করেছেন, সেখানে ব্রিটিশদের অধীনে চাকরি করা অবস্থাতে তিনি খুব দ্রুত সেখানে ইংরেজি ভাষা শিখে নেন এবং এখানে একজন ইস্ট বেঙ্গলের একজন কর্মকর্তা ছিলেন ডিগবি, তার খুব আস্থাভাজন ছিলেন এবং তিনি তার ভাষা দক্ষতার জন্য পরবর্তীতে তিনি খুব ইংরেজি ভাষাতেও দক্ষতা অর্জন করেন। কিন্তু যেটি রাজা রামমোহন রায়ের মধ্যে একটি জিনিস ছিল, তিনি কিন্তু একা একা লেখাপড়া করেননি, তিনি সবার সাথে তার লেখাপড়ার তার শিক্ষাটাকে সবার মধ্যে তিনি ছড়িয়ে দিতে চেয়েছেন। তো যেহেতু তিনি আরবি, সংস্কৃত, হিন্দি, বাংলা, আরবি, ফার্সি, হিব্রু এবং ইংরেজি সবগুলি ভাষাতেই তিনি দক্ষ ছিলেন। তো তিনি এখান থেকে শৈশব থেকে তিনি ইংরেজি, আরবি, ফার্সি ভাষায় দক্ষতা অর্জন করেন। ফলে শৈশবেই তার মন মানসিকতায় এক উদার নৈতিক যুক্তিবাদী দৃষ্টিভঙ্গির পরিচয় ঘটে। দৃষ্টিভঙ্গি বলতে এখানে তিনি অ্যারিস্টটলের যুক্তিবিদ্যা পড়েছেন এবং তিনি বেন্থামের উপযোগবাদ পড়েছেন। এই যে তিনি দেখতে চেয়েছিলেন, তিনি তার এই যে চিন্তা ভাবনাটি বিভিন্ন লেখাপড়া করার ফলে তাকে তুলনামূলক আলোচনা কিভাবে করা যায় এবং কিভাবে নৈতিক যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি, এই নৈতিক যুক্তিবাদী অর্থাৎ সেখানে হলো উদার নৈতিক যুক্তিবাদী দৃষ্টিভঙ্গির বিকাশ ঘটে। অর্থাৎ তিনি শুধু লেখাপড়াটাকে নিজের মধ্যে রাখেননি, সেখান থেকে তিনি সমাজ সংস্কার করতে চেয়েছেন, ভারতবাসীকে তিনি কুসংস্কারের হাত থেকে বাঁচাতে চেয়েছেন। আরবি ফার্সি ভাষায় তিনি যে গ্রন্থটি রচনা করেন তার নাম হচ্ছে মনজেরাতুল আদিয়ান নামে একটি গ্রন্থ রচনা করেন, যার মূল প্রতিপাদ্য ছিল তুলনামূলক আলোচনা। এই মনজেরাতুল আদিয়ান গ্রন্থটি পরবর্তীতে আর এটাকে পাওয়া যায়নি, এটা একবারই প্রকাশ হয়েছিল, পরে এটার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তারপরে 1811 খ্রিস্টাব্দে ফার্সি ভাষায় তার বিখ্যাত গ্রন্থ তুফাতুল মুহদ্দিন প্রকাশ করেন। এই তুফাতুল মুহদ্দিন ফার্সি ভাষায় লেখা, যদিও এর শিরোনাম ছিল বা ভূমিকা ছিল আরবিতে, কিন্তু গ্রন্থটি ছিল ফার্সি ভাষায় লেখা। তিনি ফার্সি ভাষা পড়েছেন, তিনি আসলে ফার্সি বিভিন্ন কবিদের কবিতা পড়তে তিনি খুব পছন্দ করতেন এবং তাদের যে মরমী ভাবটি এসেছিল তার রাজা রামমোহন রায় সেই ভাবটিকে তিনি তার দর্শনে প্রকাশ করেছেন। তারপরে তিনি বেদান্ত ও বেদান্ত সার নামে তার দুটি বিখ্যাত গ্রন্থ, হিন্দু ধর্মের পৌত্তলিকতার বিরুদ্ধে তিনি এই গ্রন্থটি রচনা করেন। বেদান্ত ও বেদান্ত সার আসলে এখানে হলো উপনিষদের কথাগুলিকে তিনি বাংলায় এনেছেন। উপনিষদের যে সংস্কৃত কথাগুলি ছিল সেটি যাতে সাধারণ মানুষের বোধগম্য হয়, তিনি সেজন্য তার গ্রন্থ রচনা করেছেন। এছাড়া তার অসংখ্য রচনাবলী রয়েছে হিন্দি, সংস্কৃত, ইংরেজি ভাষায়, তার অনেক সংস্কার ধর্মী রচনা রয়েছে। তার আসলে প্রতিটি রচনাই দেখা গেছে যে তিনি সংস্কারের জন্যই লিখেছেন, অর্থাৎ সেখানে সমাজ সংস্কারের কথা আছে, সেখানে ধর্ম সংস্কারের কথা আছে, তার অর্থাৎ তার সমস্ত আন্দোলনটি, তার যে লেখাপড়া, তার সমস্ত কিছুই ছিল সংস্কার ধর্মী। সেগুলি তিনি তার গ্রন্থের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন এবং পরবর্তীতে দেখা গেছে তিনি যে এই যে হলো বেদান্তসার নামে যিনি যে দুটি গ্রন্থ রচনা করেন, তার যে বিভিন্ন রকম কার্যক্রম ছিল সমাজসেবামূলক, সেগুলি তৎকালীন রক্ষণশীল হিন্দু ব্রাহ্মণদের দ্বারা তিনি ভীষণ ভাবে হন,
কি বলবো যে তিনি তাকে আক্রমণাত্মক ভঙ্গিতে তাকে আক্রমণ করা হয় রাজা রামমোহন রায়কে, কিন্তু রাজা রামমোহন রায় এগুলিকে তিনি কখনো রেগে যাননি। তিনি তাদের সমস্ত কিছুই তার যুক্তি এবং চিন্তা দিয়ে, উপযুক্ত যুক্তি এবং চিন্তা দিয়ে সেগুলিকে তিনি মোকাবেলা করেছেন। তার একমাত্র অস্ত্র ছিল সেখানে যে তার যুক্তি এবং চিন্তাবাদিতা। সেই যুক্তিগুলি তিনি কোথা থেকে পেয়েছেন? বেদান্ত এবং বেদান্ত সার, অর্থাৎ এইখানে যে হিন্দু ধর্মের যে বেদ, তাদের যে মূল ধর্মীয় গ্রন্থ বেদ, সেই বেদের যে উপনিষদের বিভিন্ন এগুলি অনুবাদ করে তিনি এনেছেন এবং এখানে পৌত্তলিকতার বিরুদ্ধে তার এখানে লিখেছেন যে হিন্দু ধর্ম আসলে যে পৌত্তলিকতা দেখানো হয়, আসলে হিন্দু ধর্ম পৌত্তলিকতা না, বরং সেখানে একেশ্বরবাদকেই বলা হয়েছে, সেটা তিনি এই গ্রন্থে দেখাতে চেয়েছেন। এছাড়া তিনি অসংখ্য ধর্ম বিভিন্ন গ্রন্থ রচনা করেন। হিন্দি, সংস্কৃত, ইংরেজি ভাষায় তার অনেক সংস্কার ধর্মী রচনাবলী রয়েছে। এবং আরেকটি জিনিস যে রাজা রামমোহন রায় শুধু তার যে তিনি গ্রন্থ লিখেছেন তা নয়, তিনি প্রথম ভারতবর্ষের সংবাদপত্রের প্রতিষ্ঠাতা। তিনি কৌমুদী নামে একটি পত্রিকা রচনা, বাংলায় একটি 1821 সালে একটি সংবাদপত্র প্রকাশ করেন এবং 1822 সালে তিনি আরেকটি ফার্সি ভাষায় আরেকটি পত্রিকা রচনা করেন। তার নাম ছিল, তার নামটা আমি এই মুহূর্তে বলতে মনে নাই, মারেফুল, আমি সরি, হ্যাঁ আমি আমার এই মুহূর্তে মনে নাই, এটা আমি বলতে পারছি না। তিনি আরো একটি ফার্সি ভাষায় একটি পত্রিকা রচনা করেন। এটি হলো তার ভারতবর্ষের প্রথম সংবাদপত্র তিনি প্রকাশ করেন। তার কর্মজীবন, রাজা রামমোহন রায়ের কর্মজীবন। 1815 সালে কলকাতা আগমনের পর একেশ্বরবাদ ও যুক্তি প্রচারের লক্ষ্যে তিনি আত্মীয় সভা নামে একটি গোষ্ঠী স্থাপন করেন। আমি আগেই বলেছি রাজা রামমোহন রায় তার শিক্ষা জীবন শেষ করে খুব অল্প বয়সে তিনি কিছুদিন টাকা, বিভিন্ন কোম্পানিকে টাকা ধার দিতেন। এভাবে তার কিছুদিন চলেছে। কলকাতাতে তিনি তখন তিনি কলকাতাতে অবস্থান করতেন। তারপরে তিনি ব্রিটিশ সরকারের অধীনে একটি ইস্ট বেঙ্গলের চাকরি করেন কিছুদিন, এবং সেই চাকরিতে তিনি যেহেতু সেখানে তার ভাষা কোনো সমস্যা ছিল না, তিনি খুব দ্রুত ইংরেজ শাসকদের আস্থাভাজন হন এবং এখানে তিনি রংপুরে একজন বেসামরিক কর্মকর্তার অধীনে তিনি দীর্ঘদিন চাকরি করেন। তার নাম ছিল ডিগবি। তো তিনি সেখানে 14 বছর অবস্থান করার পরে রংপুর থেকে তিনি কলকাতা চলে আসেন একসময় চাকরিটি ছেড়ে। 1815 সালে কলকাতা আগমনের পর তিনি সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং তিনি নিজেকে নিয়োজিত রাখতে চাইলেন। তখন তিনি ধর্ম সংস্কার এবং সমাজ সংস্কারের জন্য তিনি সমস্ত কিছু বাদ দিয়ে নিজেকে নিয়োজিত রাখতে চাইলেন। এবং সেই সময় তার যে কলকাতাতে অবস্থানকালে তিনি ধর্ম সংস্কার এবং সমাজ সংস্কার করবেন। এখানে তার একটু সামাজিক সাপোর্ট দরকার ছিল, সেই সাপোর্টটি করেছে তৎকালীন দেবী দ্বারকানাথ ঠাকুর এবং প্রসন্ন কুমার ঠাকুর। তারা জমিদার ছিলেন তৎকালীন, তারা ছিলেন তখন সমাজের উচ্চ শ্রেণীর লোক। তাদের সাথে তার উঠা বসা ছিল। তিনি নিজেও ছিলেন, লেখাপড়া করেছিলেন, অভিজাত শ্রেণীর সাথে তার উঠা বসা ছিল। তো তাদের সাথে মিলে, এবং সেখানে কিছু ইংরেজও ছিল তার এই যে সংস্কারের জন্য, তিনি তাদের নিয়ে একটি সমাজ সংস্কারের জন্য করলেন, নিজেকে নিয়োজিত করবে বলে সমাজ সংস্কার মনোনিবেশ করবেন বলে এটা তিনি কি বলে, এটাকে তিনি নিজেকে এভাবে তাকে ব্যক্ত করলেন। তো তখন তার কিছু এই যে জমিদার শ্রেণীর লোকরা তার সাথে চলে আসলো, কিছু অভিজাত শ্রেণীর লোক এবং কিছু ইংরেজ তার বন্ধু, তাদের সাথে নিয়ে তিনি যেটা করলেন, আত্মীয় সভা নামে তিনি একেশ্বরবাদ এবং যুক্তিবাদ প্রচারের লক্ষ্যে তিনি আত্মীয় সভা নামে একটি সামাজিক গোষ্ঠী স্থাপন করেন। তো
এবং এ সময় তিনি ধর্মীয় সমাজ সংস্কার আন্দোলনে নিজেকে সক্রিয় রাখেন। অর্থাৎ ধর্মীয় ও সমাজ সংস্কার আন্দোলনে সক্রিয় রাখার জন্য তার যে জিনিসটি ছিল, তিনি তৎকালীন সমাজে, রক্ষণশীল হিন্দু সমাজে যেটি ছিল সতীদাহ প্রথা, যেটি ছিল জাতিভেদ প্রথা, বাল্য বিবাহ, তারপরে বহু বিবাহ, এইগুলি তাকে খুব বেশি, এবং যেটি কুসংস্কার, যে গঙ্গাতে গঙ্গা স্নান করা, বাচ্চাকে বলি দেওয়া, হ্যাঁ, বিভিন্ন অনুষ্ঠানে এগুলিকে হলো, এই কুসংস্কার কুপ্রথাগুলিকে তিনি সমাজ থেকে দূর করতে চাইলেন, এবং সেজন্য তিনি ধর্মীয় সমাজ সংস্কার আন্দোলনে নিজেকে সক্রিয় রাখার ইচ্ছা ব্যক্ত করেন। আর আত্মীয় সভা হলো একটি কি, এখানে তার মূল কথা ছিল একেশ্বরবাদ ও যুক্তিবাদ প্রচারের লক্ষ্যে আত্মীয় সভা। এখানে আত্মীয় সভা হচ্ছে আসলে একটি সংগঠন। এই সংগঠনের আত্মীয় সভায় কি হতো, আধ্যাত্মিকতার চর্চা, সার্বভৌম ধর্মচিন্তা, একেশ্বরবাদের প্রচার ও সামাজিক সমস্যার সমাধানের বিষয় আলোচনা করা হতো। এখানে তার যে সঙ্গী ছিল তারা আসতেন এবং তাদের সাথে তিনি এগুলি, অর্থাৎ সামাজিক সমস্যা, মূল কথা হলো আধ্যাত্মিকতার চর্চা, সার্বভৌম ধর্মচিন্তা, সার্বভৌম ধর্ম আমরা এটা পরে বলছি, এবং একেশ্বরবাদের প্রচার, সামাজিক সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা করা হতো। বহুমুখী সংস্কারের ধারায় আত্মীয় সভাকে তিনি ব্রাহ্ম সমাজে রূপান্তর করেন। একসময় আত্মীয় সভাকে তিনি ভেঙে দিলেন এবং এটার কার্যক্রমকে তিনি আরো বেশি প্রশস্ত করতে চাইলেন। এজন্য তিনি আত্মীয় সভাকে ভেঙে ব্রাহ্ম সমাজ নামে একটি সংগঠন করেন, এবং সেই তার সমস্ত যে কার্যক্রম ছিল, সমাজ সংস্কার ছিল, তাই ব্রাহ্ম সমাজকে ঘিরেই, মানে অর্থাৎ ব্রাহ্ম সমাজের মাধ্যমে তিনি তা বাস্তবায়ন করতে চেয়েছেন। রাজা উপাধি লাভ। রাজা রামমোহন রায়, আমরা তার পৈতৃক নাম হলো রামমোহন রায়, কিন্তু রায় উপাধি তিনি তার প্রপিতামহ বা দাদার বাবা হলো নবাবদের কাছ থেকে পান। তার দাদা ছিলেন কৃষ্ণচন্দ্র, ছিলেন একজন তৎকালীন নবাবের একজন ফেরেস্তাদার বা আমিনের কাজ করতেন, তার কাছ থেকে তারা রায় উপাধি পান এবং যা পরবর্তী বংশধরেরা ব্যবহার করেন। 1830 সালে সম্রাট দ্বিতীয় আকবর, সম্রাট বলতে দিল্লির সম্রাট বলতে আকবর, আমরা যে আকবরকে জানি দিল্লির সম্রাট তিনি না, তিনি নামে মাত্র সম্রাট ছিলেন। দিল্লির সম্রাট আকবর, দ্বিতীয় আকবর, তাকে রাজা উপাধি দেন, এবং রাজা উপাধি দিয়েছেন সেটার একটি কারণ ছিল, তিনি চেয়েছিলেন ব্রিটিশ সরকারের, এটা আমরা দেখছি 1830 সালে তিনি ভারত সরকারের প্রতিনিধি হিসাবে বিলেত গমন করেন এবং ব্রিটিশ পার্লামেন্টে চিরস্থায়ী বন্দোবস্ত, সতীদাহ প্রথা এবং বিচার কার্য সংস্কারের জন্য আপিল করেন। এই যে 1830 সালে দিল্লির সম্রাট দ্বিতীয় আকবর তাকে রাজা উপাধি দেন, কেননা তিনি ভারতবর্ষের প্রতিনিধি হয়ে ব্রিটিশ পার্লামেন্টে তার কিছু দাবি দাওয়া পেশ করেছেন, কেননা তখন আসলে ভারতবর্ষে চলছিল ব্রিটিশ শাসন। তো সেই শাসনের জন্য তিনি সেখানে তাকে পাঠান, এই জন্যই তাকে রাজা উপাধিতে সম্মানিত করেন। রাজা রামমোহন রায়, এটা হলো, দেখো যে এখানে আছে কি ঐতিহ্য সমীক্ষা ও যুক্তিবাদ। রাজা রামমোহন রায় যে ভারতবর্ষের তিনি আমূল পরিবর্তন করেছিলেন, তাকে বাংলার নবজাগরণের জনক বলা হয়। এখন তার এখানে একটি দর্শন ছিল, তার একটি ধ্যান ধারণা ছিল, তিনি হচ্ছেন কি ছিল, তিনি হচ্ছেন প্রগতিশীল, তিনি হচ্ছেন আধুনিক। তিনি কিন্তু একা শিক্ষা লাভ করেননি, তিনি তার সবকিছুই ছিল সমসাময়িক রক্ষণশীল ভারতীয়দের থেকে, ভারতীয় ব্রাহ্মণ বা সমাজ যারা হলো সমাজ সংস্কারক ছিল বা সমাজের উচ্চস্থানীয় নেতা ছিল, তাদের থেকে তার ধ্যান ধারণা ছিল সম্পূর্ণ আলাদা। তিনি সেই প্রগতিপন্থী এবং বিজ্ঞান বিমুখ ভারতীয় দর্শনের পরিবর্তন করে উন্নয়ন ও সংস্কারের লক্ষ্যে নতুন ধারণা সংযোজন করেন। তার মূল লক্ষ্যই ছিল হলো যে
ভারতের যে দর্শন, ভারতের যে সমাজ, সেটাকে হলো বিজ্ঞানসম্মত করা, প্রগতিশীল করা। এজন্যই তিনি নতুন ধারণা সংযোজন করেন, বেদান্ত ও উপনিষদের নতুন ব্যাখ্যা প্রদান করেন। সেখানে বেদান্ত এবং উপনিষদের যে ব্যাখ্যা আমরা এটা পরে পড়ছি। তারপরে নির্বিচার বিশ্বাস ও সামন্ততান্ত্রিক অনুশাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। নির্বিচার বিশ্বাস বলতে যে সতীদাহ প্রথার মতন বিশ্বাস, তারপরে হলো যে গঙ্গা স্নান করলে গঙ্গাতে বলি দিতে হবে সন্তানকে, এভাবে করে এগুলির এই বিশ্বাসের বিরুদ্ধে, এবং যেটা হলো সামন্ততান্ত্রিক অনুশাসন, অর্থাৎ যে উঁচু শ্রেণীর লোকদের দ্বারা নিচু শ্রেণীর লোকরা নির্যাতিত হতো, সেগুলির বিরুদ্ধে তিনি বিদ্রোহ ঘোষণা করেন। উপযুক্ত উদাহরণ দিয়ে ধর্ম এবং ধর্মীয় অনুশাসনের সমীক্ষা করেন। তারা তৎকালীন রক্ষণশীল সমাজ, কিন্তু তিনি যে যুক্তি দিয়েছিলেন সেই যুক্তিগুলিকে আসলে তারা মানতে চায়নি। তো তখন তিনি বেদান্ত এবং উপনিষদের যে ব্যাখ্যা আছে তাকে তিনি ধর্মীয় সেই উদাহরণ তিনি দিয়েছেন, এবং সেই ধর্ম এবং ধর্মীয় অনুশাসনের সমীক্ষা করেছেন। দার্শনিক জ্ঞান ও বুদ্ধিবাদের সাহায্যে তিনি বাঙালিকে প্রগতি ও সার্বিক কল্যাণের সঠিক দিক নির্দেশনা প্রদান করেন। দার্শনিক জ্ঞান ও বুদ্ধিবাদের সাহায্যে তিনি বাঙালিকে প্রগতি ও সার্বিক কল্যাণের সঠিক দিক নির্দেশনা প্রদান করেন। দার্শনিক জ্ঞানটা এটা আমরা পরে পড়বো, এটা আমরা এখন একটু বুঝি। বুদ্ধিবাদের সাহায্যে অর্থাৎ তিনি সবকিছুর ঊর্ধ্বে তিনি যুক্তিকে, এখানে বুদ্ধি বলতে এখানে যুক্তিকে বুঝিয়েছেন। তিনি যুক্তির এবং সাহায্যে এবং সবকিছুকে তার আধুনিক চিন্তা ভাবনার সাহায্যে তিনি সার্বিক কল্যাণের দিকে বাঙালির দিক নির্দেশনা প্রদান করেছেন। তিনি ছিলেন পুরোপুরি একজন যুক্তিবাদী ও প্রয়োগবাদী ব্যক্তিত্ব। তিনি কোনো কিছুই বিশ্বাস করতেন না, তাকে সবকিছু যুক্তি দিয়ে বুঝিয়েছেন, এবং তিনি শুধু সেটাকে যুক্তি দিয়ে বুঝিয়ে ক্ষান্ত হননি, সেটাকে আবার প্রয়োগ করে সমাজে দেখাতে চেয়েছেন। যুক্তির অন্তরালে নির্বিচার ধর্মীয় বিশ্বাসের প্রতি তার কোনো আস্থা ছিল না। ব্রাহ্ম আন্দোলনের মাধ্যমে তিনি বাঙালির মুক্তির পথকে সুগম করেন। তিনি যে আন্দোলনটা করেছেন, তার যে যুক্তিগুলি দিয়েছেন, সেটা হচ্ছে তিনি ব্রাহ্ম আন্দোলন, তার একটি যে সংগঠনটি ছিল ব্রাহ্ম সমাজ আত্মীয় সভা, বা আত্মীয় সভাকে ভেঙে তিনি ব্রাহ্ম সমাজে রূপান্তরিত করেন। যে ব্রাহ্ম সমাজের যে নীতিগুলি ছিল তাকে বলা হয় ব্রাহ্ম আন্দোলনের মাধ্যমে তিনি বাঙালির মুক্তির পথকে সুগম করেন। ব্রাহ্ম আন্দোলনকে তিনি পরিণত করেন জাতীয় চেতনা ও স্বদেশ প্রেমের আন্দোলন রূপে। অর্থাৎ তিনি এই যে ব্রাহ্মণ আন্দোলনটি ছিল, সেই আন্দোলনটা তখন ব্রিটিশ, আমরা সবাই জানি যে ভারতীয় উপমহাদেশে 200 বছর ব্রিটিশরা শাসন করেছে। তো সেই সময়ে যে দেশকে ভালোবাসতে হবে এবং স্বদেশ প্রেমের জাতীয় চেতনাতে উদ্বুদ্ধ হয়ে যাতে আমরা যে আন্দোলনটা করছি সেটা আসলে দেশকে ভালোবাসার জন্য, সমাজকে ভালোবাসার জন্য, দেশের কল্যাণের জন্য, সেটাকে তিনি সবার মধ্যে ঢুকাতে চেয়েছিলেন। তিনি চেয়েছেন পরলোকে পরম সুখের জীবন নয়, যেটা ধর্মে বলা হয় তুমি ভালো কাজ করো তো তুমি পরলোকে পরম সুখে জীবন যাপন করবে, তিনি এটাকে বিশ্বাস করতেন না। তিনি বলতেন ইহলোকের মানব কল্যাণই তার দর্শনের মূল লক্ষ্য ছিল। ধর্মের মূল শিক্ষায় যে মানবিক বোধের সংকেত তিনি জাগিয়ে তুলতে চেয়েছিলেন যুক্তি দিয়ে। অর্থাৎ ধর্ম আমাদেরকে নৈতিক থাকতে শিক্ষা দেয়, কিন্তু সেখানে যে মানবিক বোধটা আছে, সেখানে সেই মানবিক বোধটাকে তিনি জাগিয়ে তুলতে চেয়েছেন যুক্তি দিয়ে। অর্থাৎ তার সবকিছুই ছিল যুক্তির মাধ্যমে সবকিছুকে তুলনা করা। তার মূল উদ্দেশ্য ছিল ধর্মকে অনাচারের বন্ধন থেকে মুক্ত করা, এবং এগুলি সবই তিনি যুক্তিবাদের মাধ্যমে করেছেন। তারপরে তার অনেকগুলি মতবাদ আছে, অনেকগুলি দর্শনে তার অনেক অবদান আছে। সেটি হচ্ছে সমাজ সংস্কার, ধর্ম সংস্কার এবং মানবতাবাদ। এই যে তার তিনটি বিভিন্ন সমাজের ক্ষেত্রে তার যে শিক্ষা সংস্কার, বিভিন্ন রকম তার অ্যাক্টিভিটি ছিল, কিন্তু সেই সংস্কারের জন্য তার একটি নীতি ছিল, সেই নীতিটি হচ্ছে একেশ্বরবাদ।
সেই একেশ্বরবাদের কথা আমরা একটু না বললেই নয়, যেটি তৎকালীন হিন্দু সমাজে সেখানে দেখা গেছে পৌত্তলিকতা ছিল, বহু দেববাদ ছিল, এবং সেখানে জাতিভেদ প্রথা ছিল। কেউ দেখা যেত যে বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে বহুদেব, তিনি দেখলেন যে হিন্দু ধর্মের এই পৌত্তলিকতা আসলে এখান থেকে আমাদেরকে বের হতে হবে। এখানে যে এই যে জাতিভেদ প্রথা, তারপরে সব মানুষে মানুষে উঁচু নিচু ভেদ, এই ভেদটাকে আমরা দূর করতে পারবো, তাহলেই আমাদের পক্ষে সম্ভব যে আমরা সমাজকে এগিয়ে নিতে পারবো। সেজন্য কি করতে হবে? সেই জাতিভেদ প্রথা দূর করার জন্য উনি যখন হাত দিলেন, তখন তিনি দেখতে পেলেন এর পেছনের কাজটা রয়েছে ধর্ম। সেই ধর্ম হচ্ছে বহুদেববাদ। তো তিনি সেই বহুদেববাদটাকে যখন ধরতে গেলেন, দেখলেন এটার পিছনে কুসংস্কার, অর্থাৎ একটার সাথে একটা রিলেটেড। এই রিলেশনটাকে তিনি বাদ মানে কি এটাকে তিনি তখন চাইলেন যে সবকিছুকে দূরীভূত করা সম্ভব, সেটি হলো একেশ্বরবাদের মাধ্যমে। তিনি, আমরা আগেই বলেছি, তিনি বিভিন্ন রকম ভাষায় পারদর্শী ছিলেন। তিনি ইসলাম ধর্ম, তিনি এই জন্য বিভিন্ন রকম ধর্ম পড়া শুরু করলেন। তিনি হিন্দু ধর্মের বেদ উপনিষদ পড়লেন, তারপরে তিনি খ্রিস্টান ধর্ম পড়লেন, তিনি ইসলাম ধর্ম পড়লেন, অর্থাৎ সব ধর্ম সম্পর্কে তিনি অনেক বেশি শিক্ষা নিলেন। শিক্ষা নিয়ে উনি দেখলেন যে ইসলাম ধর্মের যে আচার, ইসলাম ধর্মের যে মূল জিনিস, তিনি সেখান থেকে শিক্ষা নিলেন যে যেখানে ইসলাম ধর্মের মধ্যে যে কোনো রকম বৈষম্য নাই, সামাজিক বৈষম্য, সেটার একটি কারণ তিনি বের করলেন, সেখানে একেশ্বরবাদ আছে। তো তিনি সেই ইসলামের একেশ্বরবাদকে তিনি তার ধর্মে দেখলেন, নিয়ে গেলেন। তিনি তার ব্রাহ্ম ধর্মের যিনি যে আন্দোলনটা করলেন, সেখানে আন্দোলনের মূল এটা ছিল ধর্ম, এবং সেই ব্রাহ্ম ধর্মের তার মূল কথাই ছিল একেশ্বরবাদ, এবং একেশ্বরবাদকে ধরে তিনি আলোচনা করলেন। এবং তিনি একসময় দেখলেন মূল যে বেদ গ্রন্থ, সেই বেদের উপনিষদের মধ্যে সেখানেও কিন্তু একেশ্বরবাদের কথাই বলা হয়েছে। তিনি সেটি রক্ষণশীল হিন্দু সমাজকে তিনি বোঝাতে চাইলেন। তো তিনি তার দার্শনিক মতবাদটা আমরা দেখি, রামমোহন রায়ের চিন্তা দর্শনের প্রধান কেন্দ্রবিন্দু হলো ব্রহ্মা বা পরমাত্মা। তিনি চেয়েছেন যে তিনি হলো ব্রহ্মা বা পরমাত্মা, সেই পরমাত্মা এক। হ্যাঁ, পরমাত্মা আলাদা নয়। হিন্দু ধর্মে ব্রহ্মা, বিষ্ণু, শিব যথাক্রমে সৃষ্টিকর্তা, পালনকর্তা, সংহারকর্তা। তিনি এই বহুদেববাদকে ধারণাকে খণ্ডন করে উনি কিন্তু দেখালেন যে সৃষ্টিকর্তা, পালনকর্তা, সংহারকর্তা আসলে একজনই, সেই একজন হচ্ছেন স্রষ্টা। হ্যাঁ, যিনি সৃষ্টি করেন, যিনি আমাদের লালন পালন করেন, যিনি আমাদেরকে ধ্বংস করেন, তিনি একজনই, সে একজন সৃষ্টিকর্তা। সেই একেশ্বরবাদীর যে ধারণাটি তিনি পেয়েছিলেন মূলত ইসলাম ধর্ম থেকে। তারপরে বেদান্ত গ্রন্থে তিনি বলেন, তার যে একটি বেদান্ত গ্রন্থে একটি উপনিষদের একটি কথা, ও তৎসৎ, অর্থাৎ স্থিতি সংহার সৃষ্টিকর্তা, যিনি দেহ সত্তা মাত্র হয়েন, অর্থাৎ যিনি বিশ্ব জগতে, তিনি বলেছেন যে এই বিশ্বজগৎ হলো সমস্ত সৃষ্টির, এই বিশ্বজগৎ এবং সমস্ত সৃষ্টি স্থিতি ও ধ্বংসের কর্তা মূলত একজন। এই বিশ্বজগৎ যিনি সৃষ্টি করেছেন, যিনি সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করেছেন এবং যা তিনি স্থিতিশীল রেখেছেন, যাকে তিনি লালন করছেন, তিনি এবং যাকে তিনি যা ধ্বংস করবেন, তিনি একজনই। তিনি হচ্ছেন এক, সেই সৎ, তিনি হচ্ছেন এক অবিনশ্বর সত্তা বা একমো বা দ্বিতীয়, তিনি এটা বলেছেন। শঙ্করাচার্যের যে বেদান্ত আমরা দেখেছি, বেদান্ত গ্রন্থ এই হিন্দু ধর্মের যে মূল গ্রন্থ, শঙ্করাচার্যের বিশুদ্ধ একত্ববাদকে তিনি সমর্থন করেননি। শঙ্করাচার্য বলেছেন যে তিনি বলেছেন বিশুদ্ধ একত্ববাদে হলো ঈশ্বর, তিনি তার মতে জগৎ, ঈশ্বর হচ্ছে নির্গুণ এবং জগৎ মিথ্যা। তো তিনি বলেছেন আসলে
ঈশ্বর মিথ্যা, জগৎ মিথ্যা নয়, তিনি একত্ববাদকে সমর্থন করেছেন, কিন্তু তিনি যে জগৎকে মিথ্যা বলেছেন সেই কথাটি তিনি সমর্থন করেননি। তিনি দেখিয়েছেন যে জগৎ সত্য, তিনি শঙ্করাচার্যের একত্ববাদকে তিনি সমর্থন করেছেন, কিন্তু জগৎকে মিথ্যা তিনি বলেননি। তার মতে জগৎ সত্য এবং তাতে জীবন আছে, সে জীবনও সত্য এবং জীবের সেবা করাটি আসল কথা। তিনি সেই একত্ববাদকে সমর্থন করে তিনি জগৎ সত্য এবং জীবন সত্য এই কথাই তিনি বুঝাতে চেয়েছেন। রামমোহন খ্রিস্টান ধর্মের তৃতীয়বাদের তীব্র সমালোচনা করেছেন। তিনি খ্রিস্টান ধর্মের প্রতি অনুরক্ত ছিলেন না। আমরা যেটি পরবর্তীতে তোমরা দেখবে, আমি কেশব চন্দ্রের একটি আমার 2টো ক্লাস আছে ইউটিউবে, তোমরা এটা দেখে নেবে। ওখানে যেহেতু একই রকমই তোমাদের ক্লাসগুলি, ওখানে কেশবচন্দ্র আবার খ্রিস্টান ধর্মের প্রতি খুব বেশি অনুরক্ত ছিলেন, কিন্তু রামমোহন খ্রিস্টান ধর্মের তৃতীয়বাদের সমালোচনা করেছেন। তিনি এই কথাটি আমরা যে বললাম আগের স্লাইডে আমরা দেখলাম যে ব্রহ্মা বিষ্ণু শিব অর্থাৎ সৃষ্টিকর্তা, পালনকর্তা, সংহারকর্তা, তিনি এটাকে খণ্ডন করে তিনি বলেছেন সৃষ্টিকর্তা, পালনকর্তা, সংহারকর্তা মূলত একজনই স্রষ্টা। তিনি রামমোহন যুক্তি দিয়ে দেখান যে বেদান্ত একটি শুদ্ধ একেশ্বরবাদী ধর্ম বিষয়ে শিক্ষা দেয়। অর্থাৎ রামমোহন যিনি বেদান্তের উপনিষদগুলি ঘেটে তিনি দেখাতে চেয়েছেন এবং যে বেদান্ত এবং বেদান্ত সার গ্রন্থে তিনি এটাই বলতে চেয়েছেন যে আসলে হিন্দু ধর্মের পৌত্তলিকতা আছে, এগুলি এখানে আসলে মূল না। এখানে উপনিষদ আমাদেরকে যে শিক্ষা দেয় সেই শিক্ষা আসলে একেশ্বরবাদিতাই আমাদেরকে শিক্ষা দেয়, কিন্তু সেটাকে আমরা ভুলভাবে উপস্থাপন করি। তিনি এই জন্য তিনি বেদান্তকে যে যুক্তি দিয়ে তিনি দেখিয়েছেন যে আসলে বেদান্ত একটি একেশ্বরবাদী ধর্ম এবং হিন্দু ধর্ম সেই একেশ্বরবাদিতাকে শিক্ষা দেয়। এবং তিনি চেয়েছেন যে তৎকালীন সমাজে তিনি এটি দেখলেন যে হিন্দু ধর্ম যেভাবে পৌত্তলিকতার আবর্তে আবদ্ধ হয়ে আছে, তাতে যদি হয় একসময় হিন্দু ধর্ম হারিয়ে যাবে। এই জন্যই তিনি একেশ্বরবাদিতাকে তিনি নিয়ে এসেছিলেন তার ব্রাহ্ম ধর্মে। রামমোহন তার যে চিন্তা ভাবনা ছিল, তার বুদ্ধিবৃত্তিক ক্ষমতার প্রশংসা করেন। 1824 সালে মে মাসে প্রকাশিত ইন্ডিয়া গেজেট পত্রিকার সম্পাদক তাকে ধর্মবিদ্যার এক প্রচন্ড যোদ্ধা, যিনি এখনো কোনো যোগ্য প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হননি বলে উল্লেখ করেন। অর্থাৎ তিনি এত বেশি তার যুক্তি দিয়েছেন, সেই যুক্তিগুলি রামমোহনের সেই যুক্তিগুলি এখনো কেউ খণ্ডাতে পারেনি বলে তিনি মনে করেন। রামমোহন একেশ্বরবাদী মত এবং তার ধর্মীয় ভাবনা প্রচারের জন্য 1815 সালে আত্মীয় সভা নামে সামাজিক সংগঠন স্থাপন করেছেন এবং 1821 সালে স্থাপন করেন ইউনিটারিয়ান কমিটি। এবং উভয় সংগঠন জনপ্রিয়তা লাভে ব্যর্থ হলে একই উদ্দেশ্যে 1828 সালে তিনি গঠন করেন ব্রাহ্ম সমাজ, যা সাধারণে ব্রাহ্ম সভা নামে পরিচিত ছিল। ব্রাহ্ম সভা ছিল সকল ধর্মাবলম্বী একেশ্বরবাদীদের মিলন কেন্দ্র। অর্থাৎ এখানে ইসলাম ধর্মের মুসলিম, হিন্দু, খ্রিস্টান যারা একেশ্বরবাদিতায় বিশ্বাস করত এবং হিন্দু, তারা সবাই এখানে আসতো ব্রাহ্ম সভাতে। সবাই এখানে তাদের মূল কথাই ছিল ঈশ্বর এক। সেই কথাটি তারা এই ব্রাহ্ম সমাজে তাদের মূল প্রতিপাদ্য ছিল এবং এই একেশ্বরবাদিতা দিয়েই তারা রামমোহন চেয়েছিলেন যে সমাজকে সংস্কার করতে, শিক্ষাকে সংস্কার করতে, সমাজের কুসংস্কারকে দূরীভূত করতে, জাতিভেদ প্রথাকে দূরীভূত করতে। রামমোহন বছরের পর বছর কঠোর পরিশ্রম করে ব্রাহ্ম আন্দোলনকে পূর্ণাঙ্গ ধর্মের রূপ দান করেন, যে ধর্মের একটি পৃথক নাম ব্রাহ্ম ধর্ম, একগুচ্ছ মূল বিশ্বাস ব্রহ্মবীজ, একটি উপাসনা পদ্ধতি, একটি ধর্মগ্রন্থ, নিজস্ব উৎসব ও অনুসারীদের একটি বিশেষ স্বাতন্ত্র্য বোধ ছিল। মূল লক্ষ্য ছিল বেদান্ত ভিত্তিক একত্ববাদ প্রচার করা।
অর্থাৎ রামমোহন যে এই যে কষ্টটা করেছিলেন তার মূল কথাই ছিল ব্রাহ্ম আন্দোলনকে একটি পূর্ণাঙ্গ ধর্মে রূপদান করা, এবং সেখানে হলো তার যে বিশ্বাসটি ছিল, অর্থাৎ সবকিছুর মূল হচ্ছে একত্ববাদ। বেদান্ত যে সার সংক্ষেপ আছে সেখানে যে একত্ববাদের কথা বলা হয়েছে, সেই একত্ববাদকেই তিনি তার ব্রাহ্ম ধর্মে দেখাতে চেয়েছেন। ঊনবিংশ শতাব্দীতে রামমোহন যে মুক্ত চিন্তা চেতনার আলো জ্বেলে গিয়েছিলেন, সেই আলোতে ভারতে নবজাগরণের পথ ত্বরান্বিত হয়েছিল। অর্থাৎ এই রামমোহনের যে মুক্ত চিন্তা চেতনার আলো আমরা দেখলাম, সেই আলো তিনি নবজাগরণের, আমরা অনেকগুলি স্লাইড দেখলাম, তার অনেক কার্যক্রম ছিল। তিনি নবজাগরণের অগ্রদূত, তাকে বলা হতো শিক্ষা সংস্কারক, ধর্ম সংস্কারক, সমাজ সংস্কারক, রাজনৈতিক চেতনার পথ প্রদর্শক, সংবাদপত্রের প্রতিষ্ঠাতা, জাতিভেদ প্রথা বিলোপের জন্য তিনি আছেন, সতীদাহ প্রথা বিলোপ করেছেন, ইত্যাদি বিভিন্ন অ্যাক্টিভিটিস তিনি করেছেন। এগুলি সবকিছুই তিনি করেছেন বলেই তিনি সবার আগে যে নবজাগরণের পথটি ত্বরান্বিত, আজকে আমরা যে পরিবর্তিত সমাজ ব্যবস্থা দেখছি, আমরা যে পরিবর্তিত শিক্ষা ব্যবস্থা দেখছি, নারী সমাজকে দেখছি, সবই হচ্ছে তার অগ্রদূত ছিলেন। তিনি কাজ করেছেন বলে আমরা সেই সমাজটি পেয়েছি। এজন্যই আমরা রামমোহনের কাছে, রাজা রামমোহন রায়ের কাছে কৃতজ্ঞ। আমরা রামমোহন রায় 1828 সালে, তিনি 30 সালে তিনি এতে গমন করেন, ব্রিটেনে গমন করেন, এবং সেখানে তিনি কিছুদিন অবস্থানের পর তিনি একটি জ্বরে আক্রান্ত হন। তো তারপরে মেনিনজাইটিস বলা হয়, তিনি ওখানেই তাকে দাফন করা হয় আর কি। তার যে সমাধি ক্ষেত্রটি ইংল্যান্ডের ব্রিস্টলে আছে, সেখানে একটি তার মূর্তি আছে। আমরা এটা পরে দেখাবো। আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব রামমোহন রায়ের ধর্ম সংস্কার এবং সমাজ সংস্কার। আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আর তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলো, লেখাপড়া করো। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আজকের মতন ধন্যবাদ জানিয়ে শেষ করছি।